আমাকে অবহেলা কেন করছো? চাই না কি? চাই না? খাজানা চাই না? আমাকে অবহেলা কেন করছো? খাজানা চাই না? ওই ভয়ানক দুঃস্বপ্ন থেকে নাগরাজ উঠে বসে পড়ল। আবার সেই স্বপ্ন? আমি একই স্বপ্ন বারবার করে কেন দেখছি? ও এটা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ে। সুমেরপুর গ্রামে থাকা নাগরাজ এক বড় লোক। নাগরাজের গ্রাম প্রধান হওয়ার খুব ইচ্ছে, কিন্তু ওদের পূর্বপুরুষ অন্য কোথা থেকে এসে এখানে ছিল, তাই বড়লোক হওয়ার সত্ত্বেও ও এই স্থানের নয়। শুধু এই কারণে গ্রাম প্রধান হতে পারল না। এই গ্রাম প্রধানে আপনি কোনো জিনিসেই কম নেই সাহেব। যদি আমাদের কাছে 1000 একর জমি হতো, তাহলে 1 একর জমি ধারে আপনি কৃষকদের দিতে পারতেন। আগামী নির্বাচনে আর কোনো উপায় না পেয়ে এই 1000 কৃষক আপনাকেই শুধু ভোট দেবে। তোমার বিচারটা তো ভালো চাকরি, কিন্তু 1000 একর জমির জন্য আমার কাছে তো আর টাকা নেই। চক্রী নাগরাজের এক বিশেষ ব্যক্তি, সবসময় নাগরাজের সাথেই থাকে। একদিন যখন এদিকে ওদিকের কথা ওরা বলছিল, নাগরাজ নিজের দুঃস্বপ্নের কথা ওকে জানালো। স্বপ্ন আসার আগে ঘরে কারোর হাঁটার শব্দ আর নুপুরের শব্দ শুনতে পাই। তাহলে এতদিন আপনি আমাকে এই বিষয়তে বলেননি কেন? নিশ্চয়ই আপনার বাড়িতে সম্পত্তি কিংবা গুপ্তধন আছে। গুপ্তধন? হ্যাঁ, বলা হয় যেখানে সম্পত্তি থাকে কিংবা তাদের বংশধর থাকে, সেইখানে রাত্রে নুপুরের শব্দ শোনা যায়। আপনার বাড়িতে নিশ্চয়ই গুপ্তধন আছে। সত্যিতে সেই গুপ্তধন কোথা থেকে পাবো? কোথায় খুঁড়বো? এইটা কোনো ক্ষুদ্রবিদ্যা জেনে থাকা তান্ত্রিক কিংবা কোনো সিদ্ধ মহাপুরুষই বলতে পারবে কোথায় আছে। আমি এমন কোনো লোককে তো জানি না রে চাকরি। আমি একটা তান্ত্রিককে জানি, তাকে কালকে নিয়ে আসবো। এমন বলে পরের দিন একটা তান্ত্রিককে নাগরাজের বাড়ি আনলো। মালিক, এর নাম কালাদ্রি। এ লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করে। কালাদ্রিকে কখনো কখনো ওর দুঃস্বপ্নের কথা বলার পর নূপুরের আওয়াজের কথাও বিস্তারিতভাবে জানালো। কালাদ্রি ঘরের মাঝখানে 7টা ঘড়ায় নিমের তেল, মান্ত্রিক করা জল, আখ গাছের দুধ, সর্ষ, বট গাছের পাতা, শুয়োরের এঁঠো করা চাল সব এক ঘড়ায় ঢেলে 7ম ঘড়ার উপরে কুকুরের মাথা রেখে विप्रो प्रो तवाज तवम निधि अग्रतमाले अगच्छा अगच्छा प्रीत्यात्मम तवचतमम যেই মন্ত্র উচ্চারণ করা হলো, ঘরের চারিদিক থেকে নূপুরের ঝনঝন করে ঝনকারের সাথে বাড়ির সব জিনিসপত্র নড়তে শুরু করে। আমাকে অবহেলা কেন করছো? চাই না কি? খাজানা চাই না? আমাকে উপেক্ষা কেন করছো? চাই না কি? খাজানা কি চাই না? আছে, গুপ্তধন আছে, তোমার বংশর গুপ্তধন আছে, কিন্তু এইখানে নেই গুপ্তধন। তো সেই গুপ্তধন কোথায় কালাদ্রি? এইটা জানার জন্য আপনাকে মর্যাদা তন্ত্র করতে হবে। তার জন্য আগামী অমাবস্যা অব্দি অপেক্ষা করতে হবে। এইটা বলে নাগরাজের পায়ের বুড়ো আঙ্গুলের নখ আর মাথার চুল নিয়ে গড়লা পাহাড়ে চলে যায়, যেখানেও থাকতো। মালিক, কালাদ্রি নিশ্চয়ই সেই জায়গা খুঁজে নেবে যেখানে গুপ্তধন আছে। যদি আমরা গুপ্তধনটা পেয়ে যাই, তোমার বলা অনুসারে 1000 একর জমি কিনে নিয়ে ক্ষেতগুলো কৃষকদেরকে ধারে দিয়ে গ্রামের প্রধান হয়ে যাব। তারপরে আমার কি হবে মালিক? তোকেও গুপ্তধনে ভাগ দেব রে। এমন ছিল, শিমরপুর থেকে অনেক দূর টেলফোন নামের এক গ্রামে সুমন্ত আর চৈত্রা নামের এক ভাই বোন থাকত। ওদের মা বাবার কিছু বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। সুমন্ত জমিদারের গৌশালায় কাজ করত আর বোনকে প্রাণের থেকেও বেশি খেয়াল রাখত। সুমন্ত খুব নির্মল মনের ছিল, চৈত্র খুব চালাক মেয়ে ছিল। দাদাকে খুব ভালোবাসত। ওদের কাছে ওদের মা বাবার দেওয়া এই ছোট বাড়িটা ছাড়া আর কোনো সম্পত্তি নেই। ওই বাড়ির পেছনেই মা বাবার সমাধি বানানো আছে। একদিন গ্রাম প্রধান সুমন্তকে ডেকে রঙ্গা দাদার সাথে শহরে খাদ কিনতে পাঠায়। রঙ্গা দাদার সাথে শহরে গিয়ে খাদ কেনার পরে নিজের বোনের জন্য শহরের বাজারে কাঁচের চুড়ি কিনতে শুরু করলো। কাঁচের চুড়ি নয় রে, বোনের জন্যে সোনার চুড়ি নে। কালকে যখন বিয়ে হবে তো মেয়ের জন্যে সোনা দরকার। তো যত বেশি সোনা থাকবে তত ভালো বর পাবি রে। সুমন্ত দাদুর কথা শুনে খুব মন দিয়ে ভাবতে শুরু করলো। এখনো পর্যন্ত বোনের জন্য একটু সোনাও কেনেনি।
ও নিশ্চিত করল যে যে কোনোভাবে অনেকগুলো সোনা কামিয়ে বোনের বিয়ে কোনো ভালো ঘরানার ছেলের সাথে করবে। সন্ধে অবধি গ্রাম প্রধানের গৌশালায় কাজ শেষ করে গ্রামের বাইরে নর্দমা খোঁড়ার কাজ সেরে পরিশ্রম করে টাকা জমাতে শুরু করলো। সন্ধেবেলায় কাউকে না জানিয়ে কাজে চলে যায়। যদি বোন এই কথাটা জানতে পারে ও দুঃখ পাবে। অমাবস্যার রাতে কার্গিলের পাহাড়ে কালাদ্রি মার্জালা তন্ত্র করছে। নাগরাজের চুল নখ আগুনে ঢেলে ওই ধুঁয়োটাকে মরা বেড়ালকে শুঁড়িয়ে विप्रो प्रो तवाज तवम निधि अमृतमाले अगच्छा गच्छा स्वाहा प्रेति आत्नाम तवच तवम। যেই মন্ত্র জাপ করলো একটা কালো আত্মার মতন শক্তি মরা বেড়ালের মধ্যে প্রবেশ করলো। বেড়ালটা উঠে ভয়ঙ্কর রূপে চিৎকার করছিল, চোখগুলো আগুনের মতন জ্বলছে। রাক্ষসের দাঁতের সাথে রুদ্র মার্জালা, যাও সেই বংশের সঙ্গে জড়িত সেই সম্পত্তি কোথায় আছে খোঁজো। ওই শূদ্র বেড়ালটা চলে যাচ্ছিল। গুহায় কালাদ্রি জাদুই দর্পণের সামনে এসে বেড়ালের রাস্তাটাকে দেখছিল। দুদিন পরে বেড়ালটা টেলিফোনে সুমন্তর বাড়ির ছাতে চড়ে জোরে চিৎকার করতে করতে সবুজ রঙের বমি করে মরে গেল। এই সব কালাদ্রি জাদুই দর্পণে দেখছিল। অঙ্গারা, গুপ্তধনের কি হলো? সেইটাকে কি করে পাওয়া যেতে পারে? আগুনের পিশাচ দ্বারা বলা বিষয়টাকে জেনে পরের দিন গুহা ছেড়ে নাগরাজের কাছে গেল। আর কি ওই জায়গাটার কথা জানালো যেখানে খাজানা ছিল। গুপ্তধনের ঠিকানা জানা গেছে নাগরাজ। তেলফোন গ্রামের শেষের ঘরে নিচে সেইটা আছে। রত্নতে ভরা সেই হাঁড়ির সুরক্ষা অঙ্গারা পিশাচ করছে। এমন বলা হয় আগামী দুটো অমাবস্যার মধ্যে তারা সেই সম্পত্তি ছেড়ে চলে যাবে। তার মধ্যে সেই সম্পত্তিকে বাইরে বের করে নিজের বংশের রক্ত দিয়ে ভিজিয়ে মুক্তিতন্ত্র করতে হবে, না হলে সেই সম্পত্তি ভস্ম হয়ে যাবে। তাই অঙ্গারা পিশাচ তোমার স্বপ্নতে এসে তোমাকে সেই গুপ্তধন নিয়ে যেতে বলছে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার মালিকের তেলফোন গ্রামের সঙ্গে কি সম্বন্ধ? 6টা বংশ আগে আমার প্রপিতামহর দাদু চন্দ্রদেব মহারাজের সম্পত্তির অধ্যক্ষ ছিলেন, আর সে কালো জাদু শূদ্র পুজো করত। এইটা জানার পরে গ্রামের সবার সামনে তাকে ফাঁসি লাগিয়ে দিয়ে মারা হলো। সেই অপমানের পরে আমাদের সব লোকেরা এই গ্রামে প্রবাসী হয়ে এসে যায়। এইটা যদি কেউ জানতে পারে তাহলে গ্রামের কোনো লোক আমাদের সম্মান করবে না। তাই এই কথাটাকে আমি অনেক দিন ধরে নিজের মনেই রেখেছি। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে আমার 4টে ডাকাত টেলফোন গ্রামে পাঠাবো। সেই ঘরের লোকেদেরকে মেরে সম্পত্তি আমাদের। সম্পত্তি কি তাকে থাকা আচারের ডাব্বা নাকি? তাড়াতাড়ি আসার জন্যে 28 ফিটের মাটি খুঁড়তে হবে, তারপরে রক্তর বলিদান দিতে হবে। তার মানে আমাদের ওই ঘরটাকে কিনতে হবে। যদি সে বিক্রি করে আমি এক্ষুনি বাড়ি কিনে নেব। সেই ঘরটা বিক্রির জন্য নয়, তুমি এই গ্রামের নয়। যদি হঠাৎ করে সেই ঘরটাকে কিনতে চাইবে ওদের সন্দেহ হয়ে যাবে। কালকে আমি টেলিফোনে গিয়ে জেনে আসবো যে কি করলে সেই ঘরটা আমাদের হবে। তার মধ্যে তোমরা রক্ত বলির ব্যবস্থা করো। এমন বলে কালাদ্রি টেলিফোন চলে গেল। বিড়ালের পায়ের ছাপ কালাদ্রির চোখে ছাপের মতন উঠে আসে। তাদের অনুসরণ করে সে চলে যায়। কালাদ্রি খুব ভালো লোক রে চাকরি, কোনো লোক ছাড়া সে আমাদের জন্য এইসব করছে। না মালিক, কালাদ্রি সেই সম্পত্তিতে থাকা বন্ধন হীরা চায়। তাতে আঙ্গারা পিশাচদেরকে বশে করা যেতে পারবে। ব্যাস, শুধু একটাই হিরে তো দিয়ে দেওয়া হোক। এমন বলে কলাদ্রি যে রক্ত বলিটা করতে বলেছিল সেই ব্যবস্থাটা করার জন্য গড়গা পাহাড়ে গেল। ওখানে কালাদ্রি দুদিনের যাত্রার পরে টেলিফোনের সীমানায় যে জঙ্গলটা ছিল বিপ্রম তবচ্চ তবম রূপ স্বরূপ মালে অগচ্ছা গচ্ছা স্বাহা প্রেত यातनम তবচ তবম। মন্ত্র পড়ার সাথে সাথে কালাদের রূপটা একটা বুড়ো দাদুর মতন হয়ে গেল। একটা বড় গাছের তলা একটা ছোট বাড়ির নির্মাণ করলো। গ্রামে গিয়ে দেখলো শেষ বাড়ির কাছে মরা বেড়ালের হাড্ডি ছিল। দুদিন পর্যন্ত ওই বাড়িতে কে কে থাকে, কেমন লোক তারা, সেসব জানতে পায়। এক রাতে
সুমন্ত যে রাস্তায় আসছিল সেখানে মাথায় চোট পেয়ে ব্যথায় ছটফট করার নাটক করে। এটা শুনে সুমন্ত দৌড়ে বুড়ো দাদুর কাছে গিয়ে তাকে জল খাইয়ে, ওহ, মাথায় আঘাত লেগেছে, চলুন আমি আপনাকে বাড়ি ছেড়ে দিই। কালাদ্রি সুমন্তকে জঙ্গলে একটা বড় গাছের তলায় একটা ছোট্ট ঝুপড়ির কাছে নিয়ে গিয়ে, এইটাই আমার ঘর বাবা, তুমি খুব সাহায্য করলে, তাই তোমাকে আমি কিছু দিতে চাই। আমার কিছু দরকার নেই দাদু, কিন্তু এই বয়স্ক অবস্থায় আপনি নির্জন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। যদি আপনি গ্রামের লোকেদের সঙ্গে থাকতেন তাহলে আপনি সাহায্য পেয়ে যেতেন। এইটা সত্যি, কিন্তু আমি নিজের বাড়ি আর এই গাছটাকে ছেড়ে যেতে পারবো না বাবা। কিন্তু তুমি অন্ধকারে কোথায় যাচ্ছ? সুমন্ত নিজের বোনের জন্য দুটো কাজের কথা সবকিছু জানিয়ে, আমি আমার বোনের বিয়ের জন্য অনেকগুলো সোনা কিনতে চাই দাদু, কিন্তু যতই আমি কষ্ট করি অতগুলো সোনা আমি কোনোদিনই অর্জন করতে পারছি না। তোমাকে দেখলে দয়া লাগে। আচ্ছা, বাইরে তো এসো। ঘরের বাইরে এনে গাছ থেকে একটা কুলের ফল তুলে আনে। এই নাও, এইটা নিয়ে গিয়ে নিজের বোনের জন্যে একটা আংটি কিনে নাও। দাদু, এই ফলের জন্য আংটি কে দেবে? ফলের জন্য তো দেবে না, কিন্তু এই সোনার বীজের জন্য তো দেবে। এমন বলে ফলটাকে ছাড়ানোর পরে সোনার বীজ ছিল। এটা দেখে আশ্চর্য হয়ে, এইটা কেমন বিদঘুটে ফল দাদু, সোনার বীজ কি করে আছে এর মধ্যে? এই গাছে প্রত্যেক মাসে একটা ফল লাগে, তার মধ্যে সোনার বীজ থাকে। কিন্তু মালিক যখন গাছের সঙ্গে লাগোয়া ঘরে থাকবে তখনই গাছে ফল লাগবে, না হলে 1 মাসের মধ্যে গাছ শুকিয়ে যাবে আর মরে যাবে। তাই একলা না থাকতে চেয়েও গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এইখানে থাকছি। তাই নাকি? আপনার সঙ্গে কেউ নেই নাকি দাদু? আমার নিজের কেউ নেই বাবা, তাই প্রত্যেক মাসে পেয়ে থাকা এই সোনার বীজটাকে নিয়ে শহরে বিক্রি করে দিয়ে গরিবদেরকে চাল আর কাপড় দিয়ে দিই। তুমি খুব ভালো মানুষ দাদু, আমার এতটুকু সাহায্যের জন্যে আমাকে অনেক বড় উপহার দিচ্ছ। কি লাভ, আমি তো বুড়ো হয়ে গেছি, কাল পরশু আমি মরে যাব, আমার সঙ্গে সঙ্গে এই গাছটাও মরে যাবে। তুমি কি এই গাছের মালিক হবে? যত সোনা তত নিয়ে গিয়ে তুমি নিজের বোনের বিয়ে করাও, আর বেঁচে থাকা সোনা দিয়ে গরিবের সাহায্য করো। ঠিক আছে দাদু, তাই করব। কিন্তু এই ঘর আর গাছ বিনামূল্যে দেওয়া উচিত না বাবা, তার বিনিময়েতে নিজের ঘর কিংবা ক্ষেত আমাকে দানে দিতে হবে। দানে কিছু দেওয়ার পরেই তুমি এই মহিমাবান গাছের মালিক হতে পারবে। ঠিক আছে, আমি আপনাকে আমার বাড়ি দেব, আপনি আপনারটা দিয়ে দিন। আপনি গ্রামে সবার সঙ্গে থাকুন, আমি আমার বোনের সঙ্গে এইখানেই থাকবো। ঠিক আছে, একটা জিনিস মনে রেখো, যদি তুমি এই সোনার রহস্য কাউকে যদি বললে, তোমার ভাই বোন কিংবা তোমাকে জন্ম দিয়ে থাকা সে রক্ত বমি করে মরে যাবে। আমার তো নিজের কেউ নেই, তাই আমি তোমাকে এই গাছের রহস্য বলে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তোমাকে আমার বাড়ি দেওয়ার পরে আমার বাবা মার কবরগুলো যেটা আমার বাড়ির পেছনে আছে ওইটা কিছু করো না। আমি সেইটা দিয়ে কি করব বাবা? কাল পরশু আমার প্রাণ চলে যাবে, যখন আমি মরে যাব তুমি নিজের বাড়ি নিয়ে নিও, ঠিক আছে? এইভাবে মায়াবী কথার ছলে সুমন্তকে ভুলিয়ে ভালিয়ে পরের দিন গ্রামের প্রধানের সামনে একে অপরের বাড়ি বদলে নেওয়ার স্বীকারনামা লেখায়। হঠাৎ করে দাদা বাড়ি বিক্রি করাতে চৈত্র রেগে, পাগল হয়ে গেছো কি দাদা? তুমি সোনার বর্তন বাড়িটা বিক্রি করলে আর জঙ্গলের মধ্যে এই অন্ধকার ঘরটা কিনলে? আমি তোমাকে কিছু বলতে পারবো না বোন, এই নাও সোনার বীজ, কানের বালি আর একটা আংটি বানিয়ে নাও। আগামী মাসে আমি তোমাকে আরেকটা সোনার বীজ দেব। এমন বলে বাইরে গিয়ে ওই গাছে গিয়ে আরো ফলের খোঁজ করছে। দাদার আজব ব্যবহার আর সোনার বীজটাকে দেখে চৈত্রর মনে একটা সন্দেহ জাগে। সেদিন থেকে দাদার উপরে নজর রাখে। ওইদিকে ওই বুড়ো দাদু নিজের আসল রূপে এসে নাগরাজ চক্রের সাথে খাজানার খুদাই করছে। সবাইকে এই বিশ্বাস করায় যে বাড়িতে বুড়ো একলাই থাকে, রাতের সময় খুদাইটা করে। এইভাবে খুঁড়তে খুঁড়তে
পেছনে সুমন্তের মা বাবার কবরটাও খুঁড়ে দেয়। ওই খুলিগুলোর থেকে আত্মা বেরোয়, উড়ে গিয়ে ঘরের পেছনে একটা গাছে ঝুলছিল। খাজানায় ভরা একটা বড় বাক্স নিচে নেমে এলো। তার মধ্যে থেকে আগুনের পিশাচরা বেরোলো। কালকির অমাবস্যা, বন্ধন মুক্তির জন্য শুভ। আমাদের এই নিধির রখবালি করার জন্য বংশজের রক্তে আমাদের পেট ভরো, তারপর আমরা খাজানা ছেড়ে চলে যাব, না হলে সব খাজানা ভস্ম হয়ে যাবে। এমন বলে চলে যায়। হঠাৎ করে গ্রামে পিশাচদের হামলায় লোকেরা ভয় পালিয়ে যায়। এক রাতে পিশাচদের হাতে 8টা লোক মারা যায়। এইসব চুপচাপ দেখতে থাকা সুমন্তর মা বাবার আত্মা মন্ত্র কাকির কাছে গিয়ে, বাঁচাও কাকি বাঁচাও। টেলিফোনে পিশাচ আক্রমণ করছে, কাকি বাঁচাও। যা কিছু হয়েছিল সব কিছু জানিয়ে কাকিকে টেলিফোন নিয়ে আসে। অন্ধকার হয়ে গিয়েছিল। লোহার বাক্সর চারিদিকে ঘুরতে থাকা আগুনের পিশাচ উড়ে বাইরে এসে গ্রামে ঘুরছিল। কালাদ্রি নাগরাজকে বাক্সের উপরে শুইয়ে রক্তবলির তৈরি করছিল। এ কি, আমাকে বেঁধেছিস কেন? একটুখানি রক্ত দিয়ে সম্পত্তিকে ভেজানোর জন্যে আমাকে এমন করে বাঁধা হয়েছে কেন? একটু রক্ত নয় রে মূর্খ, বন্ধন মুক্ত করার জন্যে বংশের বলি দিতে হয়। তোমার কোনো বংশধর কিংবা সম্বন্ধী নেই, তাই তোমারই রক্ত বলিদান দেওয়া হচ্ছে। তোমার মরার পরে আমরা সম্পত্তি ভাগ করে নেব। 1 ঘন্টার মধ্যে সেই সময় এসে যাবে, প্রস্তুত হয়ে যাও। এইটা বিশ্বাসঘাত হচ্ছে। আমি বিশ্বাস করেছিলাম তোকে, আমাকে ছেড়ে দে। হুস, মুখ বন্ধ রাখ। विप्र प्र तवाच तवम रक्तार्पणे माले अगच्छा गच्छा स्वाहा प्रेतयातनम तवच तवम। একটা আগুনের পেশাচকে ধরে কাকি বেতাল রঙ্গলিতে বন্দি বানিয়ে, বলো তুমি এই গ্রামে কেন এসেছো? এ তোমরা? আমরা আগুনের পেশাচ। 120 বছর আগে চন্দ্রদেব রাজার রাজকোষের কোষাধ্যক্ষ অমরেন্দ্র মন্ত্রতন্ত্র বিদ্যায় পারদর্শী ছিল। এই কথা জানতো না চন্দ্রদেব, আর রাজকোষের দায়িত্ব অমরেন্দ্রকে দিল। একদিন অমরেন্দ্র রাজকোষ থেকে বহুমূল্য সম্পদ লুটে নিল। নিজের ঘরের তলায় পুঁতে নিজের মন্ত্রশক্তি দিয়ে 121 বছর ধরে আমাদের বন্দি বানিয়ে আমাদের খাজানা রক্ষা করার জন্য রাখলো। যদিও নিজেও চায়, তাও 121তম বছর অবধি এই বাক্সটা খুলতে পারবে না। যদিও বা খুলে দেয় তাহলে হীরা জহরাত ভস্ম হয়ে যাবে। কিছু বছর পরে অমরেন্দ্র রাজকোষ থেকে ধন লুটেছে এটা জেনে রাজা ওকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। ওই অপমানে নিধির ব্যাপারে না জেনে ওর সব আত্মীয় এই গ্রামকে নিধির বাড়িটাকে ছেড়ে চলে যায়। সময়ের সাথে এই বাড়িটা অন্য লোকেরা কিনে নেয়। 120 বছর পরে নিধির সাথে আমাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক শেষ হওয়ার 1 বছরের মধ্যে নিজের মন্ত্রশক্তি দিয়ে যে আমাদের রক্ষা করার জন্য রেখেছিল, ওদের বংশের কারো রক্ত বলি দিলে ওদের সব খাজানা দিয়ে আমরা চলে যাব। এত বছর ধরে রক্ষা করে এসেছি, হঠাৎ করে রেহাই পাওয়ার পর আমরা খিদের চোটে গ্রামে আতঙ্ক ছড়িয়েছি। নকল সোনার কুলের গাছ থেকে সুমন্তের নির্মল হওয়ার ফায়দা উঠিয়ে কিভাবে কালাদ্রি ওদের বাড়িটা হাতিয়ে নিয়েছে সবকিছু আগুনের পিশাচরা জানালো। সবকিছু জানার পরে কাকি একটুও দেরি না করে নিজের মন্ত্র ছড়িয়ে দিয়ে আগুনের পিশাচদের ভস্ম করে দেয়। গুহায় গিয়ে যখন দেখে ততক্ষণ ওরা নাগরাজের বলি দিয়ে দিয়েছিল। বাক্সে রাখা খাজানাটাকে দেখে তান্ত্রিক চক্রী অনেক খুশি হয়ে কাকি ভেতরে এসে দুজনকে বন্দি বানিয়ে গ্রামের মধ্যিখানে বেঁধে ফেলে দেয়। विप्र प्रवम तवच तवम कंकाल पिशाच अगर गच्छा गच्छा स्वाहा
প্রেতয়াতনম তবচ তবম। মন্ত্র পড়ে কাকির উপরে ভূতেদেরকে ছাড়ে। কাকি ওদের ভস্ম করে দেয়। মন্ত্র কাকির সামনে তোমাদের বাঁদরের খেলা দেখাচ্ছ? তোমরা যে ভূতেদেরকে পাঠিয়েছো, আমি ছোটবেলায় ওদের সাথে খেলাধুলা করেছি। মন্ত্র পড়ে কাকির উপরে ভূতেদেরকে ছাড়ে। কাকি ওদের ভস্ম করে দেয়। এই কারণে আগুনের পেশাচের হাতে নির্দোষ লোকেরা মরেছে। একে জ্যান্ত পুঁতে দাও। এমন বলে চাকরিকে জ্যান্ত পুঁতে দেয়। ওই খাজানার মধ্যে থেকে কিছু অংশ চৈত্র আর সুমন্তকে দিয়ে, বাকিটা গ্রামের সুধারের জন্য দিয়ে, গ্রাম প্রধানকে দিয়ে মন্ত্রকাকি চলে যায়। খাজানার জন্য খুঁড়ে থাকা কবরগুলোকে বন্ধ করে মার বাবার কবরকে আবার থেকে বানায় সুমন্ত। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, সেই দাদুর দেওয়া সেই সোনার বীজ আর এই কুলের গাছ সব মিথ্যে। এই বীজটা আসলে সোনার দাদা, কিন্তু ও যে গল্পটা তোমাকে শুনিয়েছে ওই সব মিথ্যে। সময় থাকতে মন্ত্রকাকি এসে গেল আর আমরা বেঁচে গেলাম।